মেঘের আবাসস্থল অর্থাৎ মেঘালয় নর্থ ইস্টের একটি অন্যতম রাজ্য, যেখানে এলে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। আজ আমরা এখানেই এসেছি, তোমাদের সাথে এখানকার সমস্ত ডিটেলের একটা কমপ্লিট ট্যুর গাইড শেয়ার করবো আজকে। তো চলো শুরু করা যাক। প্রথমেই মাথায় আসে কবে যাবে। প্রধানত বর্ষাকালে এখানকার অন্যরকম রূপ দেখা যায়, যা অকল্পনীয় সুন্দর, কিন্তু সেই সময় বেশিরভাগ স্পট ঘোরা যায় না। তাই অক্টোবর থেকে এপ্রিল মাস বেটার অপশান। আমরা গেছিলাম অক্টোবরে। দ্বিতীয়তে আসে কত দিনের জন্য যাবেন। যত বেশি দিন হবে তত ভালো অবশ্যই, কিন্তু কমপক্ষে 5 নাইট স্টে করতেই হবে, যেটা করেছিলাম আমরা। 3 নম্বর, কত খরচ। আমাদের 5 রাত 6 দিনের ট্যুর যাতায়াত নিয়ে প্রায় 12,000 টাকা পড়েছিল। এবার সিজন অনুযায়ী এবং লোক সংখ্যা অনুযায়ী প্রাইস আপ ডাউন করবে। 4 নম্বর, কোন হোটেলে থাকবেন। মেঘালয়ের ট্যুরে আপনি চাইলে অফ বিডেও থাকতে পারেন, আবার চাইলে টাউনেও থাকতে পারেন। আমরা যেহেতু পিক টাইমে গেছি, আমরা চেরাপুঞ্জি বা ডাউকিতে রুম পাইনি। আমরা প্রতিদিনই ছিলাম শিলংয়ে, আর যার জন্য জার্নিটা একটু বেশি হয়েছিল। যদি আপনারা হোটেল পান তাহলে সেখানেই থাকতে পারেন। আমাদের হোটেলের ডিটেল আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। আর আমরা শেষ দিন কামাখ্যা মায়ের দর্শনের জন্য ছিলাম আসামে। 5 নাম্বার, কিভাবে যাবেন। মেঘালয়ের নিয়ারেস্ট স্টেশন হলো গুয়াহাটি। হাওড়া স্টেশন টু গুয়াহাটি প্রচুর ট্রেন আছে, যেমন কাঞ্চনকন্যা, সরাইঘাট, কামরূপ। এছাড়া প্লেনে করেও যেতে পারেন। মেঘালয়ের নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো শিলং এয়ারপোর্ট, কিন্তু আমরা গেছিলাম গুয়াহাটি এয়ারপোর্ট পর্যন্ত ফ্লাইটে করে। তারপর সেখান থেকে বাইক আর শিলংয়ে গেছি। 6 নাম্বার প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, কিভাবে ঘুরবেন। চলুন কিভাবে ঘুরবেন সেটা আমাদের ঘোরা অনুযায়ী আপনাদের বলে দিই। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এভরি জার্নি বিগিন উইথ আ সিঙ্গেল স্টেপ। আর আজকে সেই প্রথম পদক্ষেপ। এক্সাইটেড টু ফাইনালি এক্সপ্লোর আওয়ার অ্যাডভেঞ্চারাস অ্যান্ড মিস্টেরিয়াস মেঘালয়া। সকালবেলা বাড়ি থেকে বের হয়ে পৌঁছালাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে আমরা পৌঁছালাম লোকপ্রিয় গোপীনাথ এয়ারপোর্ট গুয়াহাটি। এরপর একটা গাড়ি ভাড়া করে শিলংয়ের দিকে যাত্রা শুরু করলাম। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন ছিল উমিয়াম লেক। নেচার হ্যাজ আ মিস্টেরিয়াস ওয়ে টু শোয়িং ইটস বিউটি। আর সত্যি বলতে এই লেকটা যেন সেই সৌন্দর্যের নিদর্শন। বিকেলের আলোয় এর মিস্টিক্যাল পরিবেশ একদম মনমুগ্ধকর। আমাদের দিনটা শেষ করলাম আমাদের হোমস্টে নাকিশান হোমস্টেতে পৌঁছে। এই হোমস্টেটা ছিল শিলংয়ে। হোমস্টেটা কোজি ভাইব আর হোমলি ফিলিংস দিচ্ছিল। ঘরগুলো খুবই সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি ছিল। অ্যাডভেঞ্চার ইজ কলিং অ্যান্ড আই মাস্ট গো। গুড মর্নিং। আজকে ডে 2। আজকে যাব মেঘালয়ের অন্যতম স্পট চেরাপুঞ্জি, যা শিলং থেকে 54 কিমি দূরে। সকালবেলা ব্রেকফাস্ট করে দিয়ে রওনা হলাম চেরাপুঞ্জির দিকে। প্রথমেই গিয়েছিলাম ডিমপেভ ভ্যালি। এই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা মনে হলো, স্ট্যান্ডিং অ্যামিডস্ট নেচার ওয়ান্ডার মেক ইউ ফিল অ্যালাইভ। এরপর গেলাম 7 সিস্টার ওয়াটারফলস। জলপ্রপাতের এমন শোভার সাথে নিজেকে একদম ক্ষুদ্র মনে হচ্ছিল। অনেক দূর থেকে দেখলেও স্পষ্ট বোঝা যাচ্ছিল 7টা ঝর্ণার ধারা, যা নর্থ ইস্টের 7 সিস্টার অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাকে কল্পনা করা হয়েছে। সমগ্র মেঘালয় জুড়ে বহু জানা অজানা ঝর্ণা আছে। তার মধ্যে থেকে খাসি পাহাড়ে অবস্থিত প্রায় 300 ফুট উচ্চতার কিনরেম ওয়াটারফলস, যা এখানের মানুষের কাছে পবিত্র স্থান। এখানে সৌন্দর্য দেখে সত্যি যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তারপরে এলাম রহস্যময় মাওসামাই কেভে, যেখানে বাচ্চাদের প্রবেশ মূল্য 10 টাকা এবং বড়দের 30 টাকা। এই স্পটটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। একটা রোমাঞ্চকর বিষয় আছে, বহু বছর ধরে ক্যালসিয়াম জমে চুনাপাথরের এই গুহাটি নির্মিত হয়েছে। তারপর গেলাম ভারতের উচ্চতম জলপ্রপাত নকালিকাই ফলসে, যার উচ্চতা 340 মিটার। এই জলপ্রপাতের সঙ্গে একটি ট্র্যাজেডি জড়িত। স্থানীয় বিশ্বাস অনুযায়ী নকালিকাই নামটি এসছে একজন মহিলা কায়ের থেকে, যিনি পারিবারিক ট্র্যাজেডির কারণে এই জলপ্রপাত থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। নো শব্দের অর্থ খাসি ভাষায় লাফানো, তাই এই নামের হয় নকালিকাই, কায়ের লাফানো স্থান। যাকে এইসব মিলিয়ে এই জায়গাটা একদম অসাধারণ। গুড মর্নিং। আজকে ডে 3।
আজকের ডেস্টিনেশন খাসি ডিস্ট্রিক্ট। ফার্স্ট আপ লিভিং রুট ব্রিজ, যার এন্ট্রি ফি 40 টাকা। একটা প্রকৃতির বিস্ময়। ব্রিজ কানেক্ট নট অনলি প্লেসেস বাট হার্টস। আর এই জীবন্ত ব্রিজ যেন প্রকৃতির সাথে আমাদের সংযোগ ঘটায়। পরের গন্তব্য মাউলিরং, এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। এখানে এসে মনে হলো ক্লিননেস ইজ জাস্ট আ হ্যাবিট, নট আ কর। এখানে এন্ট্রি ফি গাড়ি অনুযায়ী নিচ্ছিল। আমাদের গাড়ি অনুযায়ী এন্ট্রি ফি নিয়েছিল 300 টাকা। এরপর এলাম ডাউকি রিভার, এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী। আমরা এখানকার শান্ত ক্রিস্টাল ক্লিয়ার জল দেখে অভিভূত হয়ে গেছিলাম। প্রচলিত আছে এখানে দেখলে মনে হয় নৌকা হাওয়ায় ভাসছে। তা দেখার সৌভাগ্য না হলেও জলের তলা স্পষ্ট আমাদের চোখে ধরা দিয়েছিল। কাম টু ইনফরমেশন, একটা বোটে 3 জন উঠতে পারবে আর বোট অনুযায়ী ভাড়া নেবে। বিভিন্ন ভ্যারাইটি আছে প্রাইসের, 1000, 1200। আমরা গেছিলাম 1200 টাকারটায়, যেটায় নৌকা করে এসে এরকম আইল্যান্ডে নামায়। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো, সবার প্রথম ডাউকি দিয়ে শুরু করলে বেটার এক্সপিরিয়েন্স হবে, যেটা আমাদের হয়নি। আমরা রাত্রিবেলা ডাউকির সৌন্দর্য উপভোগ করেছি বটে, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার নদী সেভাবে দেখতে পাইনি। তারপর ফিরে এলাম আমাদের শিলংয়ের হোটেলে। আপনারা চাইলে ডাউকির আশেপাশে বা চেরাপুঞ্জিতেও থাকতে পারেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অন্য কোথাও হোটেল পাইনি, তাই আমরা 3 দিনই শিলংয়ে ছিলাম। আজকে ডে 4, আজ শিলংয়ের সাইট সিনের দিন। প্রথমেই গেলাম এলিফ্যান্ট ফলস। জলপ্রপাতের শোভার মাঝে নিজেকে হারিয়ে যাওয়া যায়, তা এখানে না আসলে বুঝতে পারতাম না। এলিফ্যান্ট ফলসে ঢোকার আগে একটি চেক পয়েন্টে গাড়ি অনুযায়ী টিকিট কাটা হয়। এলিফ্যান্ট ফলস মেঘালয় শিলং শহরের কাছে অবস্থিত একটি সুন্দর জলপ্রপাত, যা তার 3টি স্তরের ঢালাই প্রবাহের জন্য পরিচিত। একটি অজানা তথ্য অনুযায়ী এর আসল খাসি নাম ছিল কাসা পাতেং খসি নায়াং নং, যার অর্থ 3টি ধাপে জলপ্রপাত। তবে ব্রিটিশ আমলে একটি পাথর পাওয়া গিয়েছিল যা হাতির মতো দেখতে ছিল। সেই পাথরের আকৃতির জন্যই জলপ্রপাতটির নাম দেওয়া হয়েছিল এলিফ্যান্ট ফলস। যদিও 1897 সালের এক ভূমিকম্পে সেই পাথরটি ধ্বংস হয়ে যায়, নামটি কিন্তু আজও রয়ে গেছে। এরপর গেলাম 40 টাকা টিকিট কেটে এয়ারফোর্স মিউজিয়াম। এর ভিতরটা আমার খুব ভালো লেগেছে। নর্থ ইস্টের বিভিন্ন স্টেটগুলির বিশেষত্বগুলো নিয়ে ভিতরটায় খুব সুন্দর কারুকার্য করা। এছাড়াও বিভিন্ন এরোপ্লেন এবং কিভাবে ফ্লাইটে চড়তে হয়, ফ্লাইট কিভাবে চালানো হয়, এই সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া। তারপর গেলাম আজকের শেষ স্পট মেরি হেল্প চার্চ। চার্চে বেশ কিছুটা সময় কাটালাম। চার্চের শান্ত পরিবেশে মনটা বেশ ভালো হয়ে গেল। অবশেষে আজকের দিনটা শেষ করলাম আমাদের আসামের হোটেল এশিয়ান বিলে চেক ইন করে। হোটেলটা সত্যি খুবই ভালো দেখতে ছিল এবং ফেসিলিটিও খুব ভালো ছিল। গুড মর্নিং, আজকে ডে 5। আজকের দিনটা স্পেশাল। আমাদের আসামে আসার মূল উদ্দেশ্য কামাখ্যা মায়ের দর্শন, তাই ভোর 3:30 কামাখ্যা মন্দিরের জন্য বেরিয়ে পড়লাম। এখানে এসে বুঝলাম ফেথ মুভ মাউন্টেন্স, আর আমাদের ভক্তি আমাদের এতটা দূর টেনে এনেছে। দীর্ঘ লাইনের পর 10:30 নাগাদ আমরা মন্দিরে দর্শন করতে পেরেছি। তোমার ফটো স্ক্যান করে টিকিট বেরিয়ে আসবে। তারপর দীর্ঘ লাইনে দাঁড়ানো। পৃথিবী জুড়ে 51টি সতীপীঠের মধ্যে অন্যতম হলো এই কামাখ্যা মন্দির। এখানে এসে মন থেকে শান্তি পেলাম, আর মায়ের দর্শনের পর সত্যি মনটা ভালো হয়ে গেল। এরপর বাইরে থেকে ব্রেকফাস্ট করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে বেরোলাম উমানন্দ টেম্পেলের জন্য। উমানন্দ টেম্পেল যাওয়ার জন্য লঞ্চে করে যেতে হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। আমরা গেছিলাম জলপুরি লঞ্চে করে। আমাদের টিকিট নিয়েছিল 200 টাকা। আর আগে নদীর ধারে বসে আমরা লাঞ্চটা সারলাম বিরিয়ানি দিয়ে। গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ উমানন্দ দ্বীপ। এই দ্বীপেই অবস্থিত উমানন্দ টেম্পেল, যা ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি। এখানে মহাদেব উমানন্দ রূপে পূজিত হন। মন্দিরটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় অবস্থিত এবং এখানে পৌঁছানোর জন্য একটি পূর্ণ যাত্রা সিঁড়ি বেয়ে চড়া লাগে। তবে একটি অজানা ব্যাপার হলো, ব্রহ্মপুত্র নদীর বুকে একটি নির্জন শান্ত স্থান হওয়ার জন্য মন্দিরটি আধ্যাত্মিক শান্তির জন্য বিশেষভাবে পরিচিত।
তারপর ওখান থেকে বাসে করে চলে গেলাম পল্টন বাজার, কারণ শপিংটাও তো করতে হবে। তার আগে এখানে স্ট্রিট ফুড ট্রাই করতে ভুললাম না। পল্টন বাজার কিন্তু শুধু শপিংয়ের জন্য নয়, এর ইতিহাসেও অত্যন্ত সমৃদ্ধ। এই বাজারের নাম পল্টন আসলে একটি পুরনো ব্রিটিশ সামরিক শব্দ থেকে এসেছে। ব্রিটিশ শাসনকালে এখানে একটি মিলিটারি ক্যাম্প ছিল, সেখানে সৈন্যদের জন্য বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করা হতো। এই ক্যাম্পটি ছিল আসাম রেজিমেন্টের প্রধান স্থান। পরে এই স্থানটি একটি ব্যস্ত বাজারে পরিণত হয়, যা বর্তমানে গুয়াহাটির অন্যতম প্রধান বাজার। এখানকার ঐতিহাসিক গুরুত্ব এবং সামরিক সম্পর্কে আজ স্থানীয়দের মধ্যে আলোচনা হয়। আজ আমাদের ট্রিপের শেষ দিন। সকালে হাঁটতে বেরিয়ে আসামের পরিবেশ একটু উপভোগ করলাম। দ্য জার্নি মাইট এন্ড বাট মেমোরিজ লাস্ট ফরএভার। তারপর গুয়াহাটি স্টেশনের দিকে রওনা হলাম। অবশেষে সরাইঘাট এক্সপ্রেস ধরে বাড়ির পথে রওনা দিলাম। এটা ছিল একদম মেমোরিফুল ট্রিপ। ট্রাভেল লিভস ইউ স্পিচলেস দেন টার্নস ইউ ইনটু আ স্টোরি টেলার। আর মেঘালয় আমাদের সত্যি অনেক গল্প দিয়ে দিল। সো এই ছিল আমাদের মেঘালয় জার্নি। আশা করছি ভিডিওটা দেখে মেঘালয় যাওয়ার প্ল্যান করে ফেলেছেন। যার আগে চলুন একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। এক, অত্যাধিক জার্নি ট্যুর হলো সবশেষে এই আশ্চর্য রকম সৌন্দর্য দেখে অভিভূত হতে বাধ্য। দুই, একটা স্পট থেকে আরেকটা স্পটের দূরত্ব অনেক বেশি, তাই আর্লি মর্নিং ঘুরতে বেরোনো বেটার, নয়তো কভার করা যাবে না। তিন, রাস্তার ধারে খাবার দোকান খুব কম, তাই সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোলে সুবিধা হবে। আর রাস্তায় দোকান পেলেই লাঞ্চ করে নিতে হবে, নয়তো লাঞ্চ মিস হয়ে যাবে। ব্যাস এইটুকুই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এবং কমেন্টে নিজেদের মেঘালয় জার্নি জানাতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।